আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। তোমরা তোমাদের টেক্সট বইয়ের 12 পৃষ্ঠাতে উদাহরণ 10 দেখো। এখানে এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে। ভগ্নাংশ তিনটি হচ্ছে 3.89, তারপর 2.1.78, তারপর 5.89.798। এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে। এই তিনটি ভগ্নাংশই দেখো আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা যোগ করব। এখন দেখো, আমি একটা চার্ট তৈরি করেছি। এই চার্টের বাম পাশে একটা কলাম রয়েছে, ওই কলামের উপরে লেখা আছে প্রদত্ত ভগ্নাংশ, তারপরে পূর্ণ অংশ, তারপরে অনাবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা, তারপর আবৃত সংখ্যার লসাগু। এখন প্রদত্ত ভগ্নাংশ কলামে আমি এই ভগ্নাংশগুলো উপর থেকে নিচের দিকে লিখে নিই। 3.89, তারপর 2.1.78, তারপর 5.89.798 এই ভগ্নাংশগুলো আগে লিখে নিলাম। তারপর এই প্রদত্ত ভগ্নাংশগুলোর বিভিন্ন অংশের পরিচয় এই কলামগুলোতে আমি দিয়ে দিব। এখন এই কলামটা আসছে, এই কলামটা কিসের? পূর্ণ অংশের কলাম। তাহলে এই প্রথম ভগ্নাংশের পূর্ণ অংশ কত? 3। দশমিক বিন্দুর বাম দিকে যেই অঙ্কটা থাকে, যেই সংখ্যাটা থাকে, সেটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে এই প্রথম ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে 3। দ্বিতীয় ভগ্নাংশে আসো, পূর্ণ অংশ দশমিক বিন্দুর বাম দিকে 2 রয়েছে, বাম দিকের যেই সংখ্যাটা থাকে সেটাই পূর্ণ অংশ। এখানে পূর্ণ অংশ হচ্ছে 2। এই ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে দশমিক বিন্দুর বাম দিকে 5। তারপর আসো অনাবৃত অঙ্ক সংখ্যা। প্রথম ভগ্নাংশের দিকে খেয়াল করো। দশমিক বিন্দুর ডান দিকে, আমরা জানি দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত এবং আবৃত অঙ্ক থাকে। তো এখানে যে অঙ্ক দুইটা আছে দশমিক বিন্দুর ডান দিকে 8, 9, এই 8, 9 অঙ্ক দুইটা কিন্তু আবৃত অঙ্ক, কারণ এই 8 এবং 9 এই অঙ্ক দুটির উপরে পৌনঃপুনিক ডট দেখা যায়। তাহলে এই অঙ্ক দুইটা কিন্তু আবৃত অঙ্ক, অনাবৃত অঙ্ক এখানে নাই। তাহলে এখানে আমাদের এই কলামটা হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যার কলাম। তাহলে প্রথম ভগ্নাংশে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 0। অনাবৃত অঙ্ক আর অনাবৃত অঙ্ক সংখ্যা এক নয়, এই কথা দুইটা ভিন্ন। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। দশমিক বিন্দুর ডান দিকে দেখো একটা 1 একটা অঙ্ক রয়েছে, এই 1-এর উপরে কোনো পৌনঃপুনিক ডট নাই। তাহলে এই 1 অঙ্কটা হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে অনাবৃত অঙ্ক একটি, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে 1। এবার তৃতীয় ভগ্নাংশে আসো। দশমিক বিন্দুর ডান দিকে দেখো 8 এবং 9 এই দুইটি অঙ্কের উপর কোনো পৌনঃপুনিক ডট নাই, এই কারণে এই 8 এবং 9 অঙ্ক দুটি হচ্ছে অনাবৃত। তাহলে এখানে অঙ্ক হচ্ছে 2টি, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা এই ভগ্নাংশে 2। ঠিক আছে। তারপর আসো আবৃত অঙ্ক সংখ্যার কলামে আসো। প্রথম ভগ্নাংশটা দেখো, দশমিক বিন্দুর ডান দিকে যে এখানে দুটি অঙ্ক দেখা যাচ্ছে 8 এবং 9, 8 এবং 9-এর উপরে পৌনঃপুনিক ডট আছে, এই কারণে 8 এবং 9 এই অঙ্ক দুটি হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে এখানে আবৃত অঙ্ক 2টি, তাহলে এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা এখানে হবে 2। এবার দ্বিতীয় ভগ্নাংশে, এখানে দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা 2, কারণ
পৌনঃপুনিক ডট দুইটি অঙ্কের উপরে, এই জন্য আবৃত অঙ্ক 2। তারপরে আসো তৃতীয় ভগ্নাংশে এই দশমিক বিন্দুর ডান দিকে দেখো, এখানে আবৃত অঙ্ক 3টি, 7, 9, 8। হ্যাঁ, যদি আবৃত অঙ্ক 2-এর বেশি হয় তাহলে প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক ডট দিলেই চলে, মাঝখানের অঙ্কের উপর পৌনঃপুনিক ডট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 7, 9, 8। তাহলে এখানে অঙ্ক 3টি, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে 3। এখন আসো, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই 3টি ভগ্নাংশকে যোগ করতে। এখন এই 3টি ভগ্নাংশকে যখন আমরা যোগ করব, তখন প্রথমে আমরা এই 3টি ভগ্নাংশকে সদৃশ করে নিতে হবে। তো সদৃশ করতে হলে এই দশমিক বিন্দুর ডান দিকে প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই হইতে হবে এবং আবৃত অঙ্ক সংখ্যাও একই হইতে হবে যখন আমরা সদৃশ করব তখন। এখন দেখো, অনাবৃত অঙ্ক সংখ্যার কলামে দেখো, এই অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি ভগ্নাংশে ভিন্ন ভিন্ন। একটাতে অনাবৃত অঙ্ক নাই, একটাতে আছে অনাবৃত অঙ্ক 1টি, আরেকটাতে আছে 2টি। অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা যখন এগুলোকে সদৃশ করব তখন অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন হলে হবে না, অনাবৃত অঙ্ক সংখ্যা একই হইতে হবে। তারপর আবৃত অঙ্ক সংখ্যাও একই হইতে হবে। এখানে দেখো, আবৃত অঙ্ক সংখ্যার কলামে প্রথমটাতে আবৃত অঙ্ক 2টি, দ্বিতীয়টাতে আবৃত অঙ্ক 2টি, তৃতীয়টাতে আবৃত অঙ্ক 3টি। কিন্তু যখন আমরা এই ভগ্নাংশগুলোকে সদৃশ করব তখন আবৃত অঙ্ক সংখ্যা তো একই সংখ্যায় থাকতে হবে। এখানে আবৃত অঙ্কের সংখ্যা ভিন্ন ভিন্ন, অনাবৃত অঙ্কের সংখ্যাও ভিন্ন ভিন্ন। এখন আসো, যখন আমরা সদৃশ করব তখন অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে, আবৃত অঙ্ক সংখ্যা কত হবে, সেটা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। এখন অনাবৃত অঙ্ক সংখ্যার কলামের দিকে তোমরা একটু লক্ষ্য করো। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই 2। এই 2কে আমি গোল চিহ্নিত করে রাখি। যখন আমি সদৃশ করব তখন প্রত্যেকটি ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক হবে 2টি। সবচেয়ে বেশি সংখ্যায় যেটা থাকে, হ্যাঁ, ওই সংখ্যায় অনাবৃত অঙ্ক সংখ্যা হবে। আর আবৃত অঙ্ক সংখ্যা হবে কত? যখন আমরা সদৃশ করব, আবৃত অঙ্ক সংখ্যা হবে এই যে এখানে 2, 2, 3-এর লসাগুয়ের সমান সংখ্যক অঙ্ক হবে আবৃত অঙ্ক। তো 2, 2, 3 অর্থাৎ 2, 2, 3 এর লসাগু কত? এখানে আমি একটা কলাম লিখে রাখছি, আবৃত সংখ্যার লসাগু। তাহলে এই যে 2, 2, 3 এর লসাগু হচ্ছে 6। এই যে 6 আমি লিখে রাখলাম, এই 6টাকে আমি গোল চিহ্নিত করে রাখি। এখন আসো, এখন আমরা যখন এই 3টি ভগ্নাংশকে এখন সদৃশ করব তখন এই দশমিক বিন্দুর ডান দিকে প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক হবে 2টি, আবৃত অঙ্ক হবে 6টি। তাহলে মোট অঙ্ক হবে 8টি। ঠিক আছে? এবার আসো, আমরা এই ভগ্নাংশগুলোকে সদৃশ করি। তাহলে এখানে আমরা লিখে নিব, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, এখানে সদৃশ দশমিক ভগ্নাংশগুলোতে, এখানে এই কথাটা লিখে নিই, এখানে এই সদৃশ দশমিক ভগ্নাংশগুলোতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান 2 এবং আবৃত
অঙ্ক সংখ্যা সমান 6 সরাসরি লিখবো না, না লিখে একটু ব্র্যাকেটে লিখে দিই। এই ব্র্যাকেটে কী লিখবো? ওই যে এখানে দেখো 2 2 এবং 3 এর লসাগু 2, 2 এবং 3 এর লসাগু সমান 6। ঠিক আছে? এখন আসো আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে এখানে লিখে নিই। প্রথমে এই 3.89, তারপর 2.1 তারপর 5.89 798 এগুলো লিখে নিলাম। এখন এই ভগ্নাংশগুলো এখন অসদৃশ, এগুলোকে আমরা সদৃশ করব। তো এই ভগ্নাংশটা ডান দিকে বেশি অগ্রসর হয়েছে, এই কারণে এখান থেকে আমি সমানটা শুরু করি। তারপর এই ভগ্নাংশটার বরাবর সমানটা রাখি, তারপরে এই ভগ্নাংশের বরাবর সমান দিয়ে দিই। এখন আবার সমান চিহ্নগুলো দেখো উপর থেকে নিচের দিকে আবার এক বরাবর রাখছি অঙ্কের সৌন্দর্যের জন্যে। এখন আমরা সমান চিহ্নের ডান দিকে এই প্রদত্ত তিনটি ভগ্নাংশকে সদৃশ করব। সদৃশ করলে দশমিক বিন্দুর ডান দিকের অনাবৃত অঙ্ক হবে 2টি এবং আবৃত অঙ্ক হবে 6টি, মোট অঙ্ক হবে 8টি। ঠিক আছে? এখন আমরা দেখো সদৃশ করি। প্রথম ভগ্নাংশটা কত? 3. তারপরে 89 লেখা আছে, এই যে এখানে দেখো। তো দশমিক বিন্দুর ডান দিকে তো এখন আমরা মোট 8টি অঙ্ক লিখব। তো 8টি অঙ্ক লিখব। এই যে আবৃত অংশ 89 আছে না, এই আবৃত অঙ্ক দুটি আমরা বারবার লিখতে পারবো। পুনঃ লিখে আমরা 8টি অঙ্ক মিল করব। হ্যাঁ, কারণ এই যে 3.89 এই যে এই ভগ্নাংশটা কোনো এক ভাগ প্রক্রিয়ায় ভাগফলে 8 এবং 9 অঙ্ক দুটি বারবার আসতো। এই কারণেই তো 8 এবং 9-এর উপরে পৌনঃপুনিক ডট দেওয়া হয়েছে। এখন 8 এবং 9 আমরা বারবার লিখে মোট 8টি অঙ্ক মিল করব। তাহলে 8 9 8 9 8 9 8 9। এখন এই 8টি অঙ্কের মধ্যে এই প্রথম দুটি রাখো অনাবৃত আর শেষের 6টি আবৃত। তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশে। কত? প্রথমে 2, তারপরে দশমিক। এই যে দশমিক বিন্দুগুলো আবার উপর থেকে নিচের দিকে এক বরাবর রাখবে। তারপর দশমিক বিন্দুর ডান দিকে আছে 1, এই 1টা হচ্ছে অনাবৃত অঙ্ক। এখন আবৃত অঙ্ক এখানে 7 এবং 8। তাহলে আবৃত অঙ্ক 7 এবং 8 বারবার আসবে। কোনো এক ভাগফলে এই 7 এবং 8 অঙ্ক দুটি বারবার আসতো। তাহলে এখানে আমরা 7 এবং 8 বারবার লিখে কি করব? মোট 8টি অঙ্ক মিল করব। এই 1 সহ 8টি অঙ্ক মিল করব। তাহলে দেখো 7 8 7 8 7 8 7। দশমিক বিন্দুর ডান দিকে প্রথম অঙ্কগুলো উপর থেকে নিচের দিকে বরাবর, দ্বিতীয় অঙ্কগুলোর উপর থেকে নিচের দিকে বরাবর, তৃতীয় অঙ্কগুলো নিচের দিকে বরাবর যদি
রাখা যায় তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। আমি ওইভাবেই লিখতেছি। এখন দেখো এই ভগ্নাংশে প্রথম দুটিকে রাখো অনাবৃত আর শেষের ছটি আবৃত, তাহলে শেষের ছটি আবৃত দিয়ে দিই। তারপর আসো তৃতীয় ভগ্নাংশে 5.89 হচ্ছে এখানে অনাবৃত, 8 9 লিখলাম। আর আবৃত অঙ্ক 798। কোনো এক ভাগফলে এই 798 অঙ্ক এই তিনটা বারবার আসতো, তাহলে এখানে আমরা 798 বারবার লিখে মোট 8টি অঙ্ক মিল করব। তাহলে 798 798। এর মধ্যে প্রথম দুইটা অনাবৃত রাখো আর শেষের 6টা আবৃত। একটা বিষয় মনে রাখবে তোমরা, এই আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে প্রথমে অনাবৃত অঙ্কগুলো থাকে, তারপরে আবৃত অঙ্ক থাকে, এটা মনে রাখবে। এবার দেখো এই সমান চিহ্নের ডান দিকের তিনটা ভগ্নাংশ এখন সদৃশ হয়ে গেল। কিভাবে দেখো, তিনটা ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই। এখানে যেমন অনাবৃত অঙ্ক দুটি, এখানেও দুটি, এখানেও দুটি, তাহলে অনাবৃত অঙ্ক দুটি একই হয়ে গেল। আবার তিনটা ভগ্নাংশে আবৃত অঙ্ক, এটাতে 6টা, এটাতেও 6টা, এটাতেও 6টা। তাহলে সদৃশ করতে গেলে কিভাবে করা লাগে, অনাবৃত অঙ্ক সংখ্যা একই থাকতে হয়, আবৃত অঙ্ক সংখ্যাও একই সংখ্যায় থাকতে হয়। এখন আমরা এগুলোকে সদৃশ করে নিলাম, তো এখন আমরা এগুলোকে যোগ করব। তো নিচে আমরা এভাবে রেখা টানব, তোমরা স্কেল দিয়ে রেখা টানবে। তো রেখা টেনে দিলাম, এখন আমি যোগ করব। তো যোগ করি, দেখো তোমরা এই 8 সাথে 15, 15 আর 9 24, 24-এর 4, হাতে আছে 2, তো হাতে আছে 2, 8 8 16, 16 17 18, 18 আর 9 27, 27-এর 7, হাতে আছে 2, হাতে আছে 2, 7 2 9 মানে 18, 18 সাথে 25, 25-এর 5, হাতে আছে 2, 3 8 24, 25 26-এর 6, হাতে আছে 2, 7 2 9 3 নং 27, 27-এর 7, হাতে আছে 2, হাতে আছে 2, 8 8 16, 17 18, 18 সাথে 25, 25-এর 5, হাতে আছে 2, হাতের 2 আবার এগুলোর সাথে যোগ করব এখন। আচ্ছা, এখন একটু থামো। এই যে হাতে আছে, হাতে ছিল 2, 2 আর 7 8, 8 যোগ করে আমরা পাইলাম কত, 25, 25-এর 5, তারপরে আবার হাতে আছে 2। এই হাতের যে 2টা, এই 2টা আবার এই যোগফলের সাথে শেষে আবার যোগ করে দিতে হবে। এই যোগ করে দিলাম 2, এই হাতের 2টা। তাহলে কোন অঙ্কগুলো যোগ করার সময় হাতের 2 আবার যোগ করতে হবে এটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো এই যে 8 8 7 এগুলো হচ্ছে বাম দিকের আবৃত অঙ্ক, বাম দিকের সর্ববামের অঙ্ক এগুলো। এই সর্ববামের অঙ্কগুলো যখন যোগ করব তখন হাতে যেটা থাকে সেই অঙ্কটা আবার যোগফলের সাথে পরবর্তীতে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে যোগের নিয়ম, আবৃত দশমিক ভগ্নাংশে যোগ করার নিয়ম। কথাটা আমি আবারও বলে দিই, সর্ববাম দিকের যে আবৃত অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যোগ করার সময় হাতে যেটা থাকবে সেই হাতের অঙ্কটা আবার যোগ করে দিতে হবে। তারপর আসো এই অঙ্কগুলো যোগ করে আমরা পাইলাম 25, 25-এর 5, হাতে আছে 2, তো হাতে আছে 2, 7 2 9 3 নং 27-এর 7,
তোমরা আবার বলতে পারো স্যার হাতের 2 যে আবার আপনি এখানে যোগ করলেন, হ্যাঁ এখানেও তো যোগ করতে হবে, এখানেও যোগ করা লাগবে, তো ওইখানেও আবার যোগ করে দিতে হবে। তো হাতের 2 আর 7 9, 9 18, 18 সাথে ইয়ে হাতে আছে 2, তো 2 7 2 9, 9 3 9 27, হ্যাঁ 27 7 হাতে আছে 2, 2 16 17 18 19 9 হাতে আছে 1, তো দশমিক বিন্দু পার হয়ে যাইতেছি, দিতে হবে, হাতে আছে 1, 5 6 6 2 8, 8 3 11, হ্যাঁ। তারপর ওই যে আবার এই 2টা যোগ করে দিতে হবে। তারপর আমি একটা রেখা টানি, এই যে 4 আর 2 6, তারপরে 7, তারপরে 5, তারপর 6, তারপর 7, তারপর 5 7 9 দশমিক, এদিকে বাম দিকে 11, ঠিক আছে। এখন যেহেতু প্রদত্ত ভগ্নাংশগুলো কি ছিল, আবৃত দশমিক ভগ্নাংশ, তো যোগফলটাও তো আবৃত দশমিক ভগ্নাংশ হবে। এখন দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক 2টি, এই প্রথম 2টি অনাবৃত রাখি এবং শেষের 6টি অঙ্ককে আবৃত দিয়ে দিই। এইটাই হচ্ছে নির্ণেয় যোগফল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো যোগের। তো তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।